করতালি হবে তাদের জন্য। এবারে আমি আমার অতিথিকে অনুরোধ করব আমাদের রাজশাহী জেলার কালচারাল অফিসারের হাতে সনদপত্র তুলে দেওয়ার জন্য। আমাদের অতিথিকে অনুরোধ করব আজ রাজশাহী জেলার পরিবেশনা সম্পর্কে সংক্ষিপ্ত করে কিছু বলবার জন্য। উপস্থিত সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। ভীষণভাবে আমি এই মুহূর্তে আন্দোলিত হচ্ছি, আলোড়িত হচ্ছি এবং ভীষণভাবে সম্মানিত বোধ করছি যে এত এত ফুলকুড়িদের সাথে, এত এত একঝাঁক মানে প্রজাপতিদের সাথে আমি এই মঞ্চে তাদের সাথে এই সময়টুকু ভাগ করে নিতে পারলাম। আমরা এই মুহূর্তে আছি চতুর্দশ জাতীয় শিশু কিশোর নাট্য ও সাংস্কৃতিক উৎসব এবং আমরা বলছি যে আমরা সবাই মঞ্চ করি নটনন্দনে ফুটব। আমি সত্যি সৌভাগ্যবান, মাঝে মাঝে মনে হয় নামের মতোই মানুষটি হয়। শারমিন লাকি কখনো কখনো সত্যি লাকি হয়ে ওঠে, তা না হলে এমন একটি আয়োজনে আমি কেন। সত্যি ভীষণ ভালো লেগেছে প্রত্যেকের পরিবেশনা, মানে ওরা এত দূর দূরান্ত থেকে এসেছে এবং যারা এই এত বড় কর্মযজ্ঞটি, এই বিশাল আয়োজনটি যারা আয়োজক, তাদেরকে ধন্যবাদ দেওয়াটা ছোট্ট শব্দ হবে, দেওয়া উচিত হবে না। তাদের প্রতি কৃতজ্ঞতা যে পুরো বাংলাদেশের সংস্কৃতির মূল জায়গাকে, বিভিন্ন ধারার শিল্পকে, শিল্পবোধকে, পরিবেশনাগুলোকে এক জায়গায় একটি প্ল্যাটফর্মে আনা, এটা আসলে একটি কর্মযজ্ঞ এবং এর সাথে যারা যেই লেভেলেই কাজ করেছেন, আমার জন্য যে মেয়েটি সারাক্ষণ এই মঞ্চ থেকে ওই মঞ্চে দৌড়াদৌড়ি করেছে, সে থেকে এটির ভাবনা যিনি ভেবেছেন এবং আমাদের খুব প্রিয় লাকি ভাই, শিল্পকলা একাডেমির মহাপরিচালক, যার পক্ষে এরকম একটি কর্মযজ্ঞ আমার মনে হয় সুন্দর করে পরিচালনা করা সম্ভব, এবং পিপলস থিয়েটার এবং তার সাথে বোধহয় আরও অনেকেই জড়িত, যে নামগুলো এই মুহূর্তে আমার কাছে নেই, থাকলে আরও একটু সুন্দর করে বলতে পারতাম নিশ্চয়ই। তো সেই সকলকে যারা এই আয়োজনের সাথে জড়িত তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আরেকটি কথা শিশুদের জন্য বলবো এবং তাদেরকে যারা গ্রুম করেছে তাদের জন্য ছোট্ট করে বলবো যে ওদের জন্য কিন্তু এটা অনেক বড় একটা পাওয়া। ওরা কিন্তু নিজেরাও জানে না আজকে তাদের সাথে কত নাম করা প্রথিতযশা যন্ত্রী যারা ছিলেন, শিল্পী, যন্ত্রসঙ্গীতে যারা ছিলেন, অনুষঙ্গ করেছে, ওদের সাথে অনুষঙ্গ করেছে, তাদের সাথে ওরা গাইলো, ওরা কিন্তু জানেও না। হ্যাঁ, কোনো এক সময় নিশ্চয়ই বুঝতে পারবে, কোনো এক সময় এটাই ওদের একটা শক্তি হয়ে, সাহস হয়ে ওদের কাছে ফিরে আসবে। তো ওদের জন্য এটি বড় পাওয়া, এটিকে যেন ওরা খুব সুন্দর করে শেষ পর্যন্ত এটাকে ধারণ করতে পারে, এই চর্চাটিকে অব্যাহত রাখতে পারে। একেবারে এরকম অনেকেই এসছে, ঢাকায় প্রথম এসেই শিল্পকলা একাডেমিতে এরকম বড় আর্টিস্টদের সাথে গান করতে পারা, নৃত্যশিল্পী মুনমুন এই মুহূর্তে আমার সামনে, আরও অনেক গুণী মানুষেরা। আসলে আমার জন্য এটি অনেক বড় একটি মঞ্চ এবং এই মঞ্চগুলিদের সাথে এই মঞ্চে যতটুকু থাকতে পারলাম সেজন্য নিজেকে আর একবার মনে করছি যে ধন্য সেই পুরুষ, নদীর সাদার পানি থেকে যে উঠে আসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে। ধন্য সেই পুরুষ, নীল পাহাড়ের চূড়া থেকে যে নেমে আসে প্রজাপতিময় সবুজ গালিচার মতো উপত্যকায়। ধন্য সেই পুরুষ, হৈমন্তিক বিল থেকে যে উঠে আসে রং বেরঙের পাখি ওড়াতে ওড়াতে। ধন্য সেই পুরুষ, তাহাদের বর্ময় দেয়া ক্ষেত থেকে যে ছুটে আসে ফসলের স্বপ্ন দেখতে দেখতে। ধন্য আমরা, দেখতে পাই দূর দিগন্ত থেকে এখনো তুমি আসো, আর তোমারই প্রতীক্ষায় ব্যাকুল আমাদের প্রাণ, যেন গ্রীষ্ম কাতর হরিণ জলধারার জন্যে। তোমার বুক ফুঁড়ে অহংকারের মতো ফুটে আছে রক্ত জবা। আমরা সেই পুষ্পের দিকে চেয়ে থাকি, আমাদের চোখের পলক পড়তে চায় না। অপরাধে নত হয়ে আসে আমাদের দুঃস্বপ্নময় মাথা। দেখো, একে একে সকলে যাচ্ছে বিপথে, অধঃপাত মোহিনী নর্তকীর মতো জুড়ে দিয়েছে বিবেক ভোলানো নাচ মনীষার মিনারে। বিশ্বস্ততা চোরা গর্ত ঘুরছে শহীদের জন্যে, সদ্য খান খান হয়ে যাচ্ছে যখন তখন কুমোরের ভাঙা পাত্রের মতো। চাটুকারদের ঠোঁটে অষ্টপ্রহর ছোটে কথার তুবড়ি। দেখো,
যে কোনো ফলের গাছ সময়ে অসময়ে ভরে উঠছে শুধু মাকাল ফলে। ঝলসে যাওয়া ঘাসের মতো শুকিয়ে যাচ্ছে মমতা। দেখো, এখানে আজ কাক আর কোকিলের মধ্যে কোনো পার্থক্য নেই। নানা ছলছুতোই স্বৈরাচারের মাথায় মুকুট পরাচ্ছে ফেরেববাজের দল। দেখো, প্রত্যেকটি মানুষের মাথা তোমার হাঁটুর চেয়ে এক তিল উঁচুতে উঠতে পারছে না কিছুতেই। তোমাকে হারিয়ে আমরা সন্ধ্যায় হারিয়ে যাওয়া ছায়ারই মতো হয়ে যাচ্ছিলাম। আমাদের দিনগুলি ঢেকে যাচ্ছিল শোকের পোশাকে। তোমার বিচ্ছেদের সংকটের দিনে আমরা নিজেদের ধ্বংসস্তূপে বসে বিলাপে ক্রন্দনে আকাশকে ব্যথিত করে তুলছিলাম ক্রমাগত। তুমি সেই বিলাপকে রূপান্তরিত করেছো জীবনের স্তুতি গানে। কেননা জেনেছি জীবিতের চেয়ে অধিক জীবিত তুমি। ধন্য সেই পুরুষ যার নামের ওপর রৌদ্র ঝরে চিরকাল, গান হয়ে নেমে আসে শ্রাবণের বৃষ্টি ধারা। যার নামের ওপর কখনো ধুলো জমতে দেয় না হাওয়া। ধন্য সেই পুরুষ যার নামের ওপর পতাকা মতো দুলতে থাকে স্বাধীনতা। ধন্য সেই পুরুষ যার নামের ওপর ঝরে মুক্তিযোদ্ধাদের জয়ধ্বনি। আমি কাজল, এই বিশাল অ্যাপার্টমেন্টে ছোট্ট একটা ফ্ল্যাটে থাকি। আমার বাবা চাকরি করে আর মা সমাজ সেবায় ব্যস্ত। আর আমি যথারীতি স্কুলে যাই, স্কুল শেষে কোচিং শেষে আবার বাসায় ফিরে আসি। তারপর প্রাইভেট টিউটর, টেবিলে গাদা গাদা বই। বাবা মায়ের একই কথা, গোল্ডেন পেতে হবে। গোল্ডেন না পেলে নাকি মানুষ হওয়া যায় না। আমি জানি না মানুষ হবার পূর্ব শর্ত কি, শুধু এইটুকু জানি সৃষ্টিশীল কাজের মাধ্যমেও একজন মানুষ বড় হয়ে ওঠে। কিন্তু আমি কি নিয়ে বেড়ে উঠব? আমারও তো ইচ্ছে করে ছবি আঁকতে, কবিতা আবৃত্তি করতে, মাঠে খেলে বেড়াতে, মায়ের হাত ধরে সবুজ ঘাসি শিশিরে ভেজা হেঁটে বেড়াতে, বাবার সাথে পুকুরে সাঁতার কাটতে, নদীর পাড়ে ছুটে বেড়াতে। আমার এই স্বপ্নগুলো হয়তো শুধু স্বপ্ন হয়ে রয়ে থাকবে। আমার জীবনে খোলা মাঠ নেই, রঙিন আকাশ নেই, রাখালিবাসীর সুর নেই। শুধু আছে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ভাইবার, ইমু, মেসেঞ্জার। ভেঙে ফেলবো, আমি সব ভেঙে ফেলবো। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম, উচ্ছৃঙ্খল, আমি চলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। মা গো, আমি কিচ্ছু চাই না মা, কিচ্ছু না। শুধু তোমাদের একটু সঙ্গ চাই। পাখির বাসার এই ছোট্ট খেলাতে আমার একাকী সময় কাটে। আহ, কি অসহ্য! পাখিদেরও স্বাধীনতা আছে, কিন্তু আমার নেই। জানলা দিয়ে তাকিয়ে দেখি বড় বড় দালান কোঠা, ইট পাথরের রাস্তা। কোথাও কোনো মাঠ নেই, সবুজ নেই। আমার দম বন্ধ হয়ে আসে এই শহরে। মনে হয় ছুটে যায় ওই অরণ্যে। বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকি, কখন বাবা আসবে, মা আসবে। মা আসে, আমি তখন ঘুমিয়ে। মা হয়তো আমার কপালে চুমু দিয়ে বলেন, বাবা কাজ ফিরতে দেরি হলো না, সরি বাবা। আমি স্বপ্নে দেখি আমি মায়ের সাথে হাঁটছি, বাবার সাথে পুকুরে সাঁতার কাটছি, ধান খেতে ঘুড়ি উড়াচ্ছি। কিন্তু সবই তো স্বপ্ন। আপনারা বলতে পারেন আমার এই স্বপ্ন পূরণ হবে কবে? কবে? কি রে বটকৃষ্ণ বাবু, কি করছো? তা মধুসূদন কেমন পড়াশোনা
দুষ্টু বটে, কিন্তু পড়াশোনায় বেশ মজবুত। কখনো কখনো একবার বই দুবার বলে দিতে হয় না। যেটি আমি একবার পড়িয়েছি সেটি কখনো ভোলে না। তা আমি আজ একবার পরীক্ষা করে দেখব। তা তা দেখুন না, দেখুন দেখুন, ভালো করে পরীক্ষা করে দেখুন। ইস, 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 কাল মাস্টার মশাই ইস এমন মার মেরেছে যে আজও পেট চকচর করছে। এই শোধ আমি আজ তুলবো। ওকে ওকে আজ আমি তাড়াবো। কেমন রে মধু, পুরানো পড়া সব মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, মাস্টার মশাই যা পড়িয়ে দিয়েছে তা সব মনে আছে। তা একটা প্রশ্ন করছি, বল দেখি, এই এই উদ্ভিদ উদ্ভিদ কাকে বলে? বল দেখি। এই উদ্ভিদ উদ্ভিদ এই উদ্ভিদ 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 ও উদ্ভিদ ওই যে মাটি পড়ে ওঠে। হ্যাঁ হ্যাঁ, কি বললি? যে মাটি পড়ে ওঠে? আচ্ছা বসুন মশাই, বসুন, এখন কিছু বলবেন না। তা তুমি তো দেখছি পদ্য পাঠ পড়েছো। আচ্ছা, কাননে কি ফোটে বলো দেখি। ওকে, কাননে সঙ্গীতের কথা বলো। কাননে কাননে ফোটে, কাননে সঙ্গীত ফোটে। বিভাগের আছে না, ওদের সাথে কথা বলো। কাননে কাটা ফোটে। তুমি গেছো সঙ্গীত বিভাগে? ইস উফ, ইস মশাই মারেন কেন? আমি কি মিথ্যা কথা বলছি? আচ্ছা, সিরাজউদ্দৌলাকে কে কেটেছে বল দেখি। ইতিহাসে কি বলে? আগে ইতিহাসে ইতিহাসে বলে ইতিহাসে পোকায় কেটেছে। আ আ আ আ আ আ আ আ ইস, মারছেন কেন? আমি কি সত্যি কথাই বলছি তো। দেখুন না, এই দেখুন দেখুন না, শুধু সিরাজউদ্দৌলা কেন, এই সমস্ত ইতিহাসখানি পোকায় কেটেছে। দেখুন না, ভালো করে দেখুন। দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম? নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগকে ভোট দেয়। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করবো এবং এই দেশকে আমরা গড়ে তুলবো। এই দেশের মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারে, বাংলার মানুষের রক্তের ইতিহাস। 23 বছরের ইতিহাস, মুমূর্ষু নরনারী আত্মনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এই দেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। ইয়াহিয়া খান সাহেব প্রেসিডেন্ট হিসেবে অ্যাসেম্বলি কল করেছে। আমি বললাম আমি যাব। ভুট্টো সাহেব বললেন তিনি যাবেন না। 35 জন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে এখানে আসলেন, তারপর হঠাৎ বন্ধ করে দেওয়া হলো। দোষ দেওয়া হলো আমাকে, দোষ দেওয়া হলো বাংলার মানুষকে। ধন্যবাদ। আমি অনুরোধ করব অভিনয় শিল্পী আমাদের অত্যন্ত প্রিয় ভাজন তপন হাফিজকে আমাদের এই বন্ধুদের হাতে
আমাদের করতালি নেই, করতালি দিয়ে আমরা অভিনন্দিত করি এই চতুর্দশ শিশু কিশোর জাতীয় সাংস্কৃতিক এবং নাট্য উৎসবের আয়োজনে। এবং এখন আমাদের পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের ছোট্ট বন্ধু টিয়া আমাদের আজকের এই পর্বের অতিথি অভিনয় শিল্পী বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদককে উত্তরীয় করি এই উৎসবের আমাদের শুভেচ্ছা স্মারক। অভিনয় শিল্পী তখন হাফিজ আমাদের মধ্যে রয়েছেন, তাকে খুব সংক্ষেপে এই যে পরিবেশন করবেন আমাদের বন্ধুরা সে সম্পর্কে এবং এই উৎসব সম্পর্কে তারা বক্তব্য দেবেন। ধন্যবাদ কমল ভাইকে। কমল ভাই হচ্ছে আমাদের কথা শিল্পী, আবৃত্তি শিল্পী, অত্যন্ত চমৎকার কথা বলেন। উনি যে মঞ্চে কথা বলেন ওই মঞ্চে আমাদের কথা বলা খুব কঠিন। যাই হোক, পিপলস থিয়েটারের এই আয়োজনে আমরা সবসময় অংশগ্রহণ করে থাকি। আমাদের খুব ক্ষুধা থাকে, ওদের মতো বয়স থাকলে আমরা হয়তো পারফর্ম করার সুযোগ পেতাম, সে সুযোগ এখনো পাই না। ওদের জন্য কথা বলতে হয়। প্রথমে ওদের জন্য জোরে করতালি হওয়া উচিত। সারা দেশ থেকে এই যে একটা ব্যাপক উৎসব, আপনারা যারা বাইরে থেকে এসছে কতটা আনন্দ অনুভব করছেন আমরা জানি না। আমরা প্রতি সময় অপেক্ষা করে থাকি যে পিপলস আবার কবে এই নাট্য মেলা বা নাট্য ঈদ আয়োজন করবে, যে উৎসবে আমরা অংশগ্রহণ করব। সবাইকে সাধুবাদ জানাই। প্রত্যেকের অভিনয় এবং কলা কৌশলে নিয়ে আমরা খুবই উচ্ছ্বাস, খুবই আনন্দিত থাকি। বিশেষ করে দেখেন বঙ্গবন্ধু সেই ঐতিহাসিক ভাষণ, 7ই মার্চের ভাষণ কোথায় এসে রূপ নিয়েছে। আমাদের আজকের শিশু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে লালন করছে তার বক্তৃতা গ্রহণ করে। জাতির পিতার জন্য সবার একটা শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমি সাধুবাদ জানাই আপনাদের সবাইকে আমাকে এত সুন্দর অনুষ্ঠানে ডাকবার জন্য। অত্যন্ত চমৎকার। এবং ওই মেয়েটি একটু অভিনয় করছিল, আমি তখনই এসে দেখেছি একটু অভিনয় করা কতটা কঠিন। আমরা যারা অভিনয় চর্চার সঙ্গে দীর্ঘ সময় ধরে পথ চলছি, আমি এখনো সাহস করিনি। আমার প্রায় 30 বছরের বেশি অভিনয় জীবন, কিন্তু আমার কাছে এমন হয় একক অভিনয় করার ক্ষমতা বা সাহস এখনো আমার আসেনি। আসলে নিশ্চয়ই করবো। ভালো থাকবেন। জয় হোক মানুষের, জয় হোক মঞ্চ নাটকের। আবার নিশ্চয়ই দেখা হবে। আমরা সবাই মঞ্চ করি